প্রিয়ার বিয়েতেই কাছাকাছি আসছে অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে প্রিয়ার বিয়ে উপলক্ষে সবাই মিলে অনেক হই হুল্লোড় আর মজা করবে বলে ঠিক করেছে। তার মধ্যে অগ্নি ব্যাচেলার পার্টি দিতে থাকে। সবার জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছে। এরপর প্লেটে করে সবার জন্য সে স্যান্ডউইচ দিচ্ছে। আর কথাকে তখন বলে নে খা। কথা তখন বলে না পাচক মশাই, আমি এসব খাবো না। অগ্নি তখন বলে খা, ভালো লাগবে। এরপর জোর করে কথাকে খাইয়ে দেয়, যেটা দেখার পর ম্যান্ডি প্রচণ্ড রেগে যায়। অন্যদিকেই কথা তখন প্রিয়াকে বলে, প্রিয়া দেখেছো তো তোমার দাদা তোমার বোন তোমাকে কতটা ভালোবাসে। দেখো আমার মনে হয় তুমি যদি ওদের কাছ থেকে কিছু লুকাও আর সেটা যদি ওরা পরে জানতে পারে তাহলে অনেক বেশি কষ্ট পাবে। ওদের কষ্ট দেওয়াটা কি ঠিক হবে তুমি বলো না? সেজন্যই বলছি ওদেরকে কষ্ট দিও না। তুমি ওদেরকে সত্যিটা বলে দাও না যে তুমি একটা চাকরি করো, তুমি আর যে হয়ে গেছো ফাইনালি, বলে দাও না। প্রিয়া তখন বলে, এই শোনো তুমি একদম বেশি কথা বলবে না। কথা বলে আর ওই ছেলেটাই বা কে ছিল যে দার্জিলিংয়েও তোমার সাথে দেখা করতে গিয়েছিল, আবার অফিসেও রয়েছে। তখনই প্রিয়া বলে, ও যেই হোক না কেন তোমাকে এত কৈফিয়ত আমি দিতে যাব কেন? তোমাকে একদম আমি কৈফিয়ত দেব না। আর শোনো বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। মনে আছে তো অফিসে কি বলেছিলাম? কথাটা কিন্তু ভুলে যেও না, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। কথা মনে মনে ভাবে কি যে করতে চাইছে আমি সত্যি বুঝতে পারছি না। তবে প্রিয়াকে একটু চোখে চোখে রাখতেই হবে। প্রিয়াকে চোখের থেকে আড়াল করা যাবে না। এর মধ্যেই মা আনন্দীর কাছে প্রার্থনা করতে থাকে কথা, আর বলে, মা আনন্দী তুমি দেখো আমাদের প্রিয়া যেন জীবনে অনেক সুখী হতে পারে, ও যেন অনেক ভালো থাকে। আর পিসিয়াও নিশ্চিন্ত হতে পারবে। পিসিয়া অনেক কষ্ট করে প্রত্যয়দা আর প্রিয়াকে মানুষ করে তুলেছে, বড় করে তুলেছে। আজ সেই প্রিয়ারই বিয়ে, ওরা যেন সুখী হয়। এর মধ্যেই চলে এসেছে পিসিয়া আর বলে, কথা তুমি মন্দিরেই আছো? ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে গেল। শোনো না, আমি তো মেয়ের মা, তো আমি বিয়ে দেখতে পারবো না। তুমি নূপুর তোমরা একটু সবটা সামলে নিও না। কথা তখন বলে, পিসিয়া তুমি চিন্তা করো না, আমরা তো সামলে নেবই, কিন্তু মা হয়ে মেয়ের বিয়ে দেখা যাবে না, এটা যেন আমি কোথাও একটা মেনে নিতে পারি না। তুমি তো মা, তুমি তো প্রিয়ার ভালোই চাও তাই না? নূপুর আর তখনই লেখা বলে, নূপুর তো আছে, ও সবটা সামলে নেবে, আর তুমিও আছো, সবটা সামলে নেবে। দেখো প্রিয়ার বিয়েতে যদি আমি না যাই আর সেটা যদি ভালো হয় তাহলে এই ভালোটা আমি সবসময় চাইবো। তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি সবটা সামলে নিতে পারবো। তুমি যাও ওদিকে দেখো কার কি লাগবে। এরপর লেখা ঠাকুরের কাছে প্রার্থনা করার বলে, মা আনন্দী মা হয়ে অনেক দায়িত্ব থাকে, সন্তানকে বড় করে তোলা, মানুষ করে তোলা, তারপর সেই সন্তানের জন্য উপযুক্ত জীবন সঙ্গী বেছে দেওয়া। আমি যেন প্রিয়াটাকে একটু সুখী দেখতে পারি, তুমি দেখো ঠাকুর, এটাই চাই, আর কিছু চাই না তোমার কাছে। এর মধ্যেই দেখা যায় যে কর্তা দাদুরা সবাই মিলে কথা বলতে থাকে। কথা এসে বলে, কর্তা দাদু বলছি খাওয়ার জায়গাটায় তো একবার আপনি যেতে পারতেন। কর্তা দাদু তখন বলে, সেই জো আছে নাকি, ওই পাচক ঠাকুর ওখানে গিয়ে সব জায়গায় মাতব্বরি করছে। অবশ্য একদিকে ভালোই হয়েছে, নিজে দায়িত্ব সামলাচ্ছে, বাড়ির তবু একটা কাজে এসেছে। ঠাম্মি তখন বলে, এই যে কর্তামশাই, সব সময় তুমি আমার অগ্নি দাদু ভাইয়ের নামে এভাবে বলবে না তো। কথা মার তো খারাপ লাগে, যতই হোক কথা মার তো স্বামী হয় তাই না? এরপরেই তখনই প্রিন্সিপাল স্যার বলে, এটা কিন্তু একদম ঠিক বলেছে বৌদি, এটা কিন্তু শশী ঠিক হচ্ছে না। শশীভূষণ বলে, আরে হয়েছে হয়েছে, এত কিছু পরিবর্তন সব তো কথা মার জন্যই হয়েছে, কথা মা না থাকলে কিছুই হতো না, সেটা কি আর আমি জানি না? কথা তখন আর কিছু বলতে পারে না। এর মধ্যেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তখনই প্রিয়ার ফোনটা বাজছিল। এস নামে কেউ একজন ফোন করেছিল প্রিয়াকে, সেটা কথা দেখে নেয় আর বলে, এসটা আবার কে? এস যে সৌরভ, সেটা এখনো কথা জানে না। কথা মনে মনে ভাবে, কেন জানি না প্রিয়ার ওপর থেকে সন্দেহটা যেন কোনোভাবেই উঠছে না। এর মধ্যেই কথা প্রিয়াকে বলে, কে ফোন করেছিল? প্রিয়া বলে, আবার তুমি আমার ব্যাপারে নাক গলাতে এসছো গোবর দেবী, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। হ্যাঁ, তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি, আমার ব্যাপারে তুমি একদম নাক গলাতে আসবে না, সেটা আমি পছন্দ করছি না। মনে মনে কথা বলে, উফ এত রেগে যায় কেন মেয়েটা। তার মধ্যেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। সবাই মিলে প্রিয়াকে হলুদ মাখাতে থাকে, একে একে সবাই মাখাচ্ছে, আর তারপরে অগ্নিও মাখাতে থাকে সবাইকে। মাখাতে মাখাতে কথার গেলেও মাখিয়ে দিয়েছে। আর কথা তখন বলে, পাচক মশাই আপনি আমাকে হলুদ মাখাচ্ছেন? পাচক মশাই বলে, তো কি হয়েছে? এরপর অগ্নির গালেও কিছুটা হলুদ লাগিয়ে দেয় কথা। ম্যান্ডি তখন মনে মনে বলে, এখানেও এসে গোবর দেবীটা বাড়াবাড়ি করছে, আমি আর মেনে নিতে পারছি না, একে আমার একদমই সহ্য হয় না।
বারবার কেন যে আমার সেই দৃশ্যই দেখতে হয় কে জানে। কথা মনে মনে ভাবে পাচক মশাই কেমন যেন একটু বদলে বদলে যাচ্ছে, আমার তো এখন সেটাই মনে হচ্ছে। পাচক মশাইয়ের গালে যে হলুদটা লাগিয়ে দিয়েছিল কথা, সেটা আবার নিচের আঁচল দিয়েই মুছে দেয়। আর এইসব দৃশ্য দেখার পরে প্রচণ্ড রেগে যায় ম্যান্ডি। অন্যদিকে প্রিয়া ভাবে তার দাদারা, তার বোন, বন্ধু এত ভালোবাসছে সবাই, পালিয়ে গেলে কি এই ভালোবাসাটা থাকবে? আমি তো ওদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলবো। হে ভগবান, আমি যে এখন কি করব, কোন দিকে যাব কিচ্ছু বুঝতে পারছি না। সব কিছু কেমন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমরা কি পারবো? আমরা পারবো তো বিয়েটা করতে? না হলে সৌরভের সাথে পালিয়ে গিয়ে আমি কী করব? হে ভগবান, এখন আমি কি করব? এর মধ্যেই অগ্নি বলে, কি হয়েছে? কষ্ট হচ্ছে? একদম কষ্ট পাস না, আমরা সবাই আছি তো, সব ঠিক হয়ে যাবে। এরপর রাতের বেলায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রিয়াকে সাজিয়ে দেওয়া হচ্ছে, একে একে সমস্ত গেস্টও চলে আসছে। আক্কি আর প্রত্যয় সমস্ত গেস্টদেরকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে আসছে। আর তার মধ্যেই চলে এসেছে ঋতু। ঋতুকে দেখার পর প্রথমে খুশি হয়ে গেছে প্রত্যয়। আক্কি তখন বলে, আরে বাবা কোথায় যাচ্ছিস? সেখানে তো আমাদেরকে ইনভাইট করতে হচ্ছে, তারা। কিন্তু তখন প্রত্যয় বলে, আরে তুই একটু ম্যানেজ করে নে না, আমি আসছি। ঋতুকে দেখে বলে, আজকে কিন্তু আপনাকে দারুণ সুন্দর লাগছে। ঋতু তখন বলে, ধন্যবাদ। তার মধ্যেই চলে এসেছে ছোটকা আর বলে, কি রে, তোকেদের যে বলেছিলাম গেটের কাছে দাঁড়াতে, তোরা তো দেখছি কোনো কথাই শুনছিস না। প্রত্যয় তখন বলে, আরে মামু, আমি দাঁড়িয়েছিলাম, একটু এদিক ওদিক হাঁটছি, ভালো লাগছে না রে, মনের ভেতরটা না কষ্ট হচ্ছে। আসলে আমার সেই বোন প্রিয়া, যাকে ছোটবেলা থেকে একসাথে বড় হতে দেখেছি, আমরা সবাই কত আনন্দ করতাম, হইহুল্লোড় করতাম, সেই বোন চলে যাবে, এখন তো আমি মেনে নিতেই পারছি না, কোথাও একটা ভীষণ কষ্ট হচ্ছে। আর তখনই আক্কি বলে, কি করবি বল, চিন্তা করিস না, আরে প্রিয়া তো আসবে, যখন আসবে তখন অনেকটা দিন করে থাকবে, দেখিস খুব মজা হবে। এর মধ্যেই প্রিয়াকে সাজানো হয়ে গেছে। মেকআপ আর্টিস্ট বলে, ম্যাডাম আপনি একবার নিজেই দেখে নিন তো আপনাকে কতটা সুন্দর সাজাতে পেরেছি আমি। প্রিয়া তখন বলে, ঠিকই তো আছে। এরপরে অগ্নি চলে এসেছে আর বলে, কি হয়েছে? একদম কান্না করবি না, আর তোকে দেখতে আজকে পুরো রাজকন্যার মতো লাগছে। তুই কি জানিস তোকে সেজে কতটা সুন্দর লাগছে? তুই এসব নিয়ে কেন ভাবছিস? তোর বিগ ব্রো সবসময় তোর পাশে আছে, যখনই মন খারাপ লাগবে কায়দা কানুনে চলে আসবি, আমরা সবাই অনেক মজা করব, অনেক হইহুল্লোড় করব। অর্ণা তখন বলে, সত্যি প্রি, তুই এমন করছিস যেন তুই আমাদের ছেড়ে কত দূরেই না যাচ্ছিস। আরে যাচ্ছিস তো এখানে ওখানে, আমরা ঠিক ওইখানে যাব, তুই এখানে আসবি। কি বিগ ব্রো, আমি ঠিক বললাম তো? অগ্নি তখন বলে, একদমই তাই, তাই বলছি একদম এসব নিয়ে মন খারাপ করিস না। কথা সবটা শুনতে পেরে বুঝতে পারে যে পাচক মশাইয়ের কষ্ট হচ্ছে। মনে মনে ভাবে, কষ্ট তো হবেই, বোনের বিয়ে বলে কথা, তাও তো অনেকটা দূরেই চলে যাচ্ছে প্রিয়া। যাই হোক, আমি আর প্রিয়াকে নিয়ে উল্টোপাল্টা কিছু ভাববো না। ভাগ্যিস আমি কিছু বলিনি, ও তো অভিকেই বিয়ে করবে, এখনো পর্যন্ত যখন কোনো কিছু করেনি তাহলে আর কোনো সন্দেহই নেই। কিন্তু কিছুক্ষণ পরেই চাদর মুড়ি দিয়ে প্রিয়া বেরিয়ে চলে যায়। কিন্তু কথা এখনো জানে না যে প্রিয়া বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছে।